ব্যাংক আইএমএফ থেকে আজকে আমি গোইং টু স্টার্ট শুরু করি। হালিম ভাই, হালিম ভাই স্টার্ট। জি, দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং বাইরে যে আছেন সকল ডিজিটাল সাম্প্রতিক আজকে আমাদের বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে আমাদের বৈশ্বিক বাংলাদেশের উপরে জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি কৃষি সেক্টরটার উপর একটা নাজুক প্রভাব পড়ে গেছে। কৃষি সেক্টর পাশাপাশি আমাদের সামগ্রিক অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে গেছে। এই পরিস্থিতি অলরেডি ঋণ নিয়েছেন এবং আরো 37,000 কোটি টাকা আজকে বিশ্ব ব্যাংকের কাছে এই বিষয়ে কথা এই আমাদের জন্য শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, অধ্যাপক ডক্টর আজিরুল স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মোহাম্মদ মাসুম ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন, জোরে। সরকার অলরেডি 47,000 কোটি টাকা ঋণ নিয়েছে জ্বালানি সংকট নিরসন করার জন্য। আবার নতুন করে 37,000 কোটি টাকা ঋণ তিনি বিশ্ব ব্যাংকের কাছে আজকে চেয়েছেন। তো বিশেষ করে নতুন সরকারের কাছে এই চ্যালেঞ্জ, পাশাপাশি কৃষি ক্ষেত্রের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এই কৃষি ক্ষেত্রের উপরে এই সংকট উত্তরণের জন্য আপনার সরকারের কাছে কি উপায় আছে? পাশাপাশি কৃষকদের সমস্যাটা কোন ধরনের, কি কি ধরনের সমস্যা ফেস করছেন মোহাম্মদ মাসুম? পাশাপাশি শিক্ষার নতুন নীতি দিতে চাচ্ছেন সরকার, শিক্ষার সামষ্টিক নীতি বদলে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি থেকে মাস্টার্স পর্যন্ত উচ্চতর শিক্ষা কমিশন গঠন করতে চাচ্ছেন এবং আপনার শিক্ষা সংস্কারের দিকে সরকার যাচ্ছেন। আপনি দুটো বিষয় নিয়ে কথা বলুন, আপনার সময় 8 থেকে 10 মিনিট। কে বলবো, আমি? জি, মোহাম্মদ মাসুম, জি বলুন। মাসুম তালুকদার ভাই, আপনার ফেসটা দেখা যাচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। আপনি একটু লাইটের সামনে যান, লাইটের দিকে লাইটটার সামনে থাকতে। আমি নজরুল ভাই, আমি বলবো। তাহলে আমি নজরুল ভাই, আজিজ, জি, অধ্যাপক ডক্টর আজিজ আমি রহমান স্যার বলবো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা বলছি গভর্নমেন্ট 1.5 মাসে 47,000 কোটি টাকা অলরেডি ঋণ নিয়েছেন, আরো আজকে 37,000 কোটি টাকা নতুন বিশ্বব্যাংক আমি বলবো। হ্যাঁ বলেন। জি, আপনি শুনতে পাচ্ছেন মাসুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার বলতেছি। হ্যাঁ নজরুল ভাই, ধন্যবাদ। যে আসলে হ্যাঁ, বলেন। জি, এই মুহূর্তে হ্যাঁ, এটা একটা রাষ্ট্রের এবং কৃষি অর্থনীতির জন্য খুবই একটা কঠিন মুহূর্ত জি, যাচ্ছে। আপনার এই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধের ফলে এটা আপনার জ্বালানি সংকট জ্বালানি সংকট ব্যাপক আকার ধারণ করেছে। এর ফলে আপনার অর্থনীতির প্রত্যেকটা খাত এবং তার সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। আপনি যদি আমাদের কৃষি খাতের দিকে তাকান, গত কয়েক বছর ধরে কৃষি খাত এমনি খুবই সংকটের মধ্যে যাচ্ছিল। তার মধ্যে একটা ছিল যে কৃষি উপকরণগুলো সময় মতো পাওয়া যায় না, কিন্তু কৃষি জি, উপকরণগুলি অত্যন্ত উচ্চ মূল্য। কিছুদিন আগেও আমরা এই যে আপনার বিভিন্ন সারের যে অব্যবস্থাপনার উপরে কৃষক সমিতি, ভূমিহীন আন্দোলন, আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা দাবি করেছিলাম যে সারের ডিলারশিপের যে নীতিমালা, সেখানে পরিবর্তন এনে যারা কৃষক, মাঠের কৃষক, তাদের সমবায় করে গঠন করে সে সমবায়কে এই সারের ডিলারশিপ দেওয়া হোক। এবং আপনারা দেখেছেন যে সার পাওয়া যায় না, যখন জমিতে ফসল লাগানো হচ্ছে, ফসল আপনার বাড়ছে, ঠিক তখন কিন্তু আপনার এই সার কিন্তু পাওয়া যায় না, এবং পাওয়া গেল সরকারি রেটের চেয়ে বেশি। ফলে আপনার উৎপাদন খরচ বাড়ে। আর আরেকটা ব্যাপক সংকট তো কৃষিখাতে, সেটা হলো যে আপনি গত 5 বছর দেখবেন একটি কৃষি পণ্যের দামও
মাঠের কৃষক পায় না, সেটা আলু হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, শীতের হ্যাঁ, সবজি হোক, টমেটো হোক, ফুলকপি হোক, ধান হোক, কোনো ফসলের দাম সে পায় না। একদিকে কৃষি উপকরণের দাম বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, কৃষি ক্ষেত মজুর বা কৃষি শ্রমিক পাওয়া যায় না। আবার অন্যদিকে আপনার উৎপাদিত ফসলের ন্যায্য দাম মাঠের কৃষক পায় না। এবং আপনি দেখবেন প্রায় কৃষকরা এই মহাসড়কে আলু, টমেটো, শীতের সবজি এগুলি ফেলে তারা কিন্তু প্রতিবাদ করছে। তো এর মধ্যে সংকট আরো ব্যাপক ঘনীভূত হয়েছে এই যে আপনার এই ইরাক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক জি, জ্বালানি মার্কেটের যে সমস্যা, এবং এই জি, যে জ্বালানির দাম বৃদ্ধি পেল, এর ফলে হ্যাঁ, কৃষক নানাভাবে ব্যাহত হচ্ছে, তার উৎপাদন, তার অর্থনৈতিক মুনাফা নানাভাবে ব্যাহত হচ্ছে। প্রথম হচ্ছে যে আপনার সারের দাম বেড়ে বেড়ে গেছে, কারণ এই ধরনের কেমিক্যাল সারের সাথে পেট্রোকেমিক্যালের সম্পর্ক আছে, এবং এর জন্য সারের দাম বেড়ে গেছে, সারও পাওয়া যাচ্ছে না। আপনার 2 নাম্বার সংকট হচ্ছে যে বাংলাদেশের এখন হুম, কৃষি খাতে যে ইরিগেশন, এটা এখন আর ন্যাচারাল ইরিগেশন হ্যাঁ, কম, বৃষ্টিপাত কম, খাল নদী শুকিয়ে গেছে, জি, ফলে কৃষককে আপনার এই হুম, পাম্পের পানির উপর ব্যাপকভাবে হুম, নির্ভর করতে হয়। এখন এই যে জমিতে যে আপনার পানি দিবে পাম্পের মাধ্যমে, তার জন্য ডিজেল লাগে, সে ডিজেল পাওয়া যাচ্ছে না। এখন আপনারা জানেন যে জমিতে বাংলাদেশের ধানের যে মূল উৎস, চালের যে মূল উৎস বোরো ধান মাঠে, এখন কিন্তু ডিজেলের অভাবে কিন্তু পর্যাপ্ত সেচ দেওয়া যাচ্ছে না। 2 নাম্বার সমস্যা, এখন বাংলাদেশে কৃষি খাতে কিন্তু আমাদের বিভিন্ন মেকানাইজেশন হচ্ছে, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এবং সেই কৃষি জি, যন্ত্রপাতিগুলি কিন্তু আপনার এখন ডিজেলের উপর নির্ভরশীল। ফলে জমিতে হ্যাঁ, বিভিন্ন প্রক্রিয়ায় যে বা বিভিন্ন ধাপে যে আপনার ব্যবহার হয় মেশিন, সেগুলো চালানো যাচ্ছে না। 4 নাম্বার বড় সমস্যা হচ্ছে যে আপনি দেখবেন রাঙ্গামাটি সহ উত্তরবঙ্গে যে উৎপাদিত যে পণ্য, সেগুলি আপনার পরিবহনের মাধ্যমে পাইকারি বাজার থেকে শহর, শহর থেকে ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, মূল বাংলাদেশের শহরগুলিকে কিন্তু সময় মতো পাঠানো যাচ্ছে না, কারণ আপনার জ্বালানি হুম, তেলের সমস্যা, ডিজেলের সমস্যা। ফলে একদিকে জি, আপনার সময় মতো ফসল পাঠানো যাচ্ছে না, অন্যদিকে আপনার পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। ফলে হুম, আমার কৃষির যে সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, সে জায়গায় কিন্তু মারাত্মক ব্যাহত হচ্ছে। বাংলাদেশের হুম, কৃষি এদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দিক থেকে। প্রথম হলো হুম, আপনার আমাদের খাদ্য নিরাপত্তা আসে কৃষি থেকে। 2 হুম, নাম্বার হলো আমার গ্রামের অর্থনীতির 80% মানুষ কোনো না কোনো ভাবে কৃষিতে জড়িত। বাংলাদেশের জিডিপির একটা বড় অংশ আসে কৃষি থেকে, এবং আমার হুম, দেশে এখনো কর্মসংস্থানের বড় উৎস হচ্ছে কৃষি। ফলে যদি কৃষি ব্যাহত হয়, তাহলে আমার খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, এবং আমার যে 70% মানুষ গ্রামে বাস করে তাদের যদি আপনার চাহিদা কমে যায়, তাদের যদি ভোগ কমে যায়, তখন কিন্তু আমার এই বিভিন্ন বড় বড় কোম্পানি, তারা যে কনজিউমার আইটেমস তৈরি করে, ফার্নিচার তৈরি করে, আপনার বিভিন্ন জি, ধরনের ইলেকট্রনিক্স আইটেম উৎপাদন করে, টিভি, ফ্রিজ, আপনার বিভিন্ন হুম, ধরনের মেটাল প্রোডাক্ট বানায়, সেগুলোর চাহিদা কিন্তু কমে যাবে। ফলে কৃষি খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমার কিন্তু যেটা নন কৃষি খাত, আপনার হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল খাত, সেখানেও কিন্তু চাহিদার ঘাটতির কারণে কিন্তু তাদেরও কিন্তু অনেক উৎপাদন, বিক্রি কমবে। আর বিক্রি কমলে হুম, তাদের ইনভেন্টরি কমবে, আর হুম, ইনভেন্টরি বাড়বে, আর যত বেশি আপনার ইনভেন্টরি বাড়বে তত বেশি উৎপাদন কমবে। ফলে শিল্প খাতেও কিন্তু এক ধরনের শ্রমিক ছাঁটাই হবে, সেখানেও বিনিয়োগ কমবে। অর্থাৎ সার্বিক দেশের অর্থনীতি, ইতিমধ্যে জানেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধির যে প্রজেকশন বা অনুমান, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। এবং আরেকটা সমস্যা হবে যে যদি আপনার সার্বিক কৃষি এবং সার্বিক অর্থনীতি যদি আপনার নিম্নমুখী হয়, তাহলে কিন্তু সরকারের রাজস্ব ঘাটতি আরো বাড়বে, এবং রাজস্ব ঘাটতি আরো বাড়লে সরকার বিভিন্ন সামাজিক খাতে, ওয়েলফেয়ার খাতে তার ব্যয় কমবে, এবং সরকার কিন্তু ব্যাপকভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হবে। হুম, এতে একদিকে যেমন আমাদের রাজস্ব খাতের ব্যবস্থাপনা নষ্ট হবে, সুদের ব্যয় বাড়বে, অন্যদিকে যদি সরকারি খাতে আপনার ব্যাংক ঋণ নিয়ে নেয়, হুম, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু পর্যাপ্ত বিনিয়োগের জন্য ঋণ পাবে না। অর্থাৎ যদি আমি এইভাবে বলি যে সার্বিক যে কৃষি খাতের উৎপাদন এবং সাপ্লাই চেইন
ভ্যালু চেইন ব্যাহত হচ্ছে। এর প্রকোপ বা এর প্রভাব শুধুমাত্র কৃষি বা গ্রামীণ অর্থনীতি না, আমাদের জাতীয় অর্থনীতি, আমাদের রাজস্ব ব্যবস্থাপনা, আমাদের ইনফ্লেশন। কারণ খাদ্য নিরাপত্তা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের ইনফ্লেশন বাড়বে। এবং আপনি জানেন আমাদের যে ইনফ্লেশন আমরা হিসাব করি তার মূল অংশই হচ্ছে এই খাদ্য, মোটা চাল। আর মোটা জি চালের দাম বাড়লে বাংলাদেশে তো এখন গত কয়েক বছরে অনেক গরিব মানুষের সংখ্যা বেড়েছে। ফলে এই গরিব মানুষগুলা কিন্তু নানাভাবে ব্যাহত হবে এবং তাদের বড় অংশটাই যদি তারা মোটা চালের পিছে ব্যয় করে তখন কিন্তু ডিম, শাক, সবজি এখানেও তারা কোনো ব্যয় করতে পারবে না। ফলে আপনার এই যে নিউট্রিশন এটাও কিন্তু ঘাটতি দেখা দিবে। আর যদি আপনার এই পুষ্টি ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য খাতেও নানা সমস্যা হবে। ফলে এটা একটা সার্বিক অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে, একটা টোটাল অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে কৃষি থেকে যেটা শুরু হয়েছে। এক্ষেত্রে আমি সরকারকে আমার একটাই পরামর্শ যে সকল ধরনের অপ্রয়োজনীয়, কম প্রয়োজনীয় এবং অবকাঠামোগত খরচ সম্পূর্ণ বাদ দিয়ে এই মৌলিক যে সমস্ত খাত যেমন কৃষি খাত এবং ম্যানুফ্যাকচারিং খাতে সাবসিডি বাড়াক, তাদের সস্তায় জ্বালানি দেওয়া হোক এবং কৃষক যাতে সময় মতো ডিজেল পায়, দেশের পরিবহন খাত যাতে সময় মতো ডিজেল পায়। এবং আমাদের এখন বিশেষ করে আরবান অর্থনীতিতে, বিশেষ করে ঢাকাতে একটা বিরাট সংখ্যক শিক্ষিত বেকার আপনার রাইড শেয়ারিং এ জড়িত, এরাও যাতে সময় মতো তেলটা পায়, জ্বালানিটা পায়। এইভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমাদের এই জ্বালানি সংকট আমরা স্বল্প মেয়াদে ম্যানেজ করতে জি পারবো। আর দীর্ঘমেয়াদে এটা আমরা বারবার বলে আসছি যে আমাদের যে এই ডিপ সি, গভীর সমুদ্রে আমাদের যে তেল গ্যাস সেটাকে আমাদেরকে উত্তোলন করতে হবে, আমাদের উত্তরবঙ্গে কয়লাকে উত্তোলন করতে হবে এবং আমাদের স্থল ভূমিতে যে গ্যাস ক্ষেত্র সেগুলাকে উৎপাদন করতে হবে। এক্সিস্টিং গ্যাস খাতে আরো বিনিয়োগ করে সেগুলাকে প্রোডাকশন বাড়াতে হবে। এভাবে আমাদের এনার্জি খাত আমাদেরকে ম্যানেজ করতে হবে। এবং সাথে সাথে আপনি জানেন যে বাংলাদেশে আজকে 54-55 বছরে আমাদের একটাই রিফাইনারি সেক্টর, ইস্টার্ন রিফাইনারি। সে 2002 আমি যখন আপনার বিজনেস জার্নালিজম শুরু করি তখনই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক অর্থনীতিবিদ আমাকে বলেছিল, মিস্টার মাসুম তোমাদের তো আরো রিফাইনারি খাত দরকার। তো এটা আমি এক কথায় আমি বলবো যে এখন যে জ্বালানি সংকট, কৃষি খাতের সংকট, সেটাকে মোকাবেলা করার জন্য সরকারকে অনেক সৃজনশীল পদক্ষেপ নিতে হবে। সমস্ত ধরনের আননেসেসারি, কম নেসেসারি সমস্ত ধরনের খরচ বাদ দিয়ে কৃষি এবং ম্যানুফ্যাকচারিং কে বাঁচাতে হবে, অর্থনীতিকে বাঁচাতে হবে। জি আপনাকে পাশাপাশি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই কোভিড এর সময় যেমন আপনার অনলাইন যে মানে অনলাইন প্রোগ্রাম সরকার স্টার্ট করলো, এখন প্রাইমারি লেভেলে অনলাইন এবং অফলাইন সপ্তাহে 2-3 দিন অনলাইন, 3 দিন অফলাইনে সরকার যাচ্ছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মোহাম্মদ মাসুদ? এই আমি পরিস্থিতি এটাকে উত্তর একভাবে বলবো যে এটা একটা আপৎকালীন হয়তো সরকার চেষ্টা করছে। আমরা বারবার বলছি যে আমাদের শিক্ষা খাত যে গুরুত্ব পাওয়া দরকার সেটা পায় না। আপনি আজকে দেখেন ভারতের এই আইআইটি এবং আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের জি স্টুডেন্টরা আজকে সারা পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিকে তারা ডমিনেট করছে। আপনি হ্যাঁ মাইক্রোসফট দেখেন, গুগল দেখেন, হুম এবং এই বাটা, ইন্টারন্যাশনাল বাটা দেখেন, যত বড় বড় টেক কোম্পানি দেখেন, মাল্টিন্যাশনাল কোম্পানি দেখেন, ফাইন্যান্সিয়াল সেক্টর দেখেন, সব ইন্ডিয়ান। তার কারণ তাদের যে প্রাইমারি এডুকেশনটা খুব ভালো ছিল। এবং জি ভারতের যত বড় বড় এখন ওয়ার্ল্ড ব্যাংক, এবং দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের যে যে প্রেসিডেন্ট উনিও কিন্তু ইন্ডিয়ান আইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্র। এই হ্যাঁ জন্য বলছি যে আমাদেরকে, আমাদের একজন যেটাকে বলে দার্শনিক পলিটিশিয়ান দরকার, লাইক মাওলানা আবুল কালাম। এই ধরনের দার্শনিক এবং ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান না আসবে সে পর্যন্ত শিক্ষা খাতে কোনো আসবে না। আমাদের মিলন সাহেব হাই জাম্প, লং জাম্প করেন, হেলিকপ্টার নকল ধরেন, এভাবে তো শিক্ষার মৌলিক পরিবর্তন হবে না। আমি মনে করি আমার শিক্ষা দুইটা জিনিস করতে হবে, একটা হলো আমার প্রাইমারি এডুকেশনে বিনিয়োগ বাড়াতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমার কারিগরি শিক্ষায়। সবার জন্য উচ্চশিক্ষা না, আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে বেকার তৈরির কারখানা। এবং আর বিশ্ববিদ্যালয় না বাড়িয়ে আমার এই কারিগরি শিক্ষা, আমার কৃষি খাতের আগামী 50 বছরে কোন ধরনের লোকবলের চাহিদা হবে, আগামী 50 বছরে শিল্প খাতে কোন ধরনের লোকবলের চাহিদা হবে, আগামী 50 বছর আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার আইটি খাতে কোন ধরনের চাহিদা হবে, সেবা খাতে কোন ধরনের চাহিদা হবে, পরিবহন খাতে কোন ধরনের চাহিদা হবে, এগুলাকে নিরূপণ করে আমার কারিগরি শিক্ষা জোর দিয়ে দক্ষ লোকবল তৈরি করতে হবে।
আমার শিক্ষা সম্পর্কে আমি একটু কি আমার মনে হয় একটু কি বলা উচিত। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ মাসুম, সমাজ বিশ্লেষক। তো নজরুল ভাই আমার বিদায় দেন, আমি একটু হ্যাঁ, কাজেও ব্যস্ত আছি, ইনশাল্লাহ জি, আবার ভবিষ্যতের প্রোগ্রামে আসবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। এ পর্যায়ে আমি অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ডক্টর আজিজুর রহমান স্যার। হ্যাঁ, আমি ডক্টর আছি, আমি আজিজুর রহমান শুনতে স্যার পাচ্ছি, আছেন? শুনতে পাচ্ছি। তিনি মোহাম্মদ মাসুমের কথা সূত্র ধরে দুটো সেক্টরই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থনীতির পাশাপাশি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই বিষয়টা উনি যেটা বললেন যে এই যে মানে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশের শিক্ষার উত্তরোত্তর যে উন্নয়নটা দরকার সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। আপনার অবজারভেশনে প্রাইমারি থেকে উচ্চতর পর্যায়ে ইন্ডিয়া যেমন শিক্ষাকে অত্যন্ত তারা আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ইন্ডিয়ার, সেখানে মানে ইন্ডিয়ার মেধা সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। তো তিনি বললেন যে ইন্ডিয়া থেকে কেন এই যে মানে প্রডিউস হচ্ছে, মানে ব্রেন প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে আপনার মোহাম্মদ মাসুমের কথা সূত্র ধরে আসলে শিক্ষা কাঙ্ক্ষিত কি ধরনের নীতি হওয়ার দরকার, পাশাপাশি এই যে বাস্তবতায় অনলাইন এবং অফলাইনে যে ক্লাস প্রোগ্রাম সরকার নিতে যাচ্ছেন, এটা সংকট উত্তরের জন্য সাময়িক সময়ের জন্য কতটা সহায়ক হতে পারে? অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার। ধন্যবাদ সাশি ভাই, ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দ। আজকে যে বিষয়টা আমি একটু শুনেছি, প্রথমত আমাদের একটা রিসিশন বা ক্রাইসিস, যেটা আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের প্রেক্ষাপটে, এবং সাথে সাথে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে গেলে বাংলাদেশের শিক্ষা তিনটা লেভেলে বিভক্ত: প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। তো প্রাইমারি লেভেলটা আমাদের বেজ এডুকেশনের, তো এই বেজে আমাদের কিছু ল্যাকিংস আছে। ল্যাকিংস যেমন, প্রথমত আমরা যদি স্বাধীনতার এই 55-56 বছরের মধ্যে যে জিনিসটা আমরা আমরা অবজার্ভ করেছি, সেটা হলো যে প্রাইমারি এডুকেশনে আমাদের বরাবরই কোয়ালিফাইড টিচারের অভাব আছে। তো আমাদের টিচার সিলেকশন বা প্রাইমারি যে স্ট্রাকচার, যে সেট আপ, এই সেট আপের মধ্যে কিছুটা ত্রুটি আছে। প্রথমত, প্রাইমারি এডুকেশনের যে মনিটরিং সিস্টেম, এই মনিটরিং করে কারা? কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেমন টিও, এটিও, ইনস্ট্রাক্টর বা অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, এই গ্রুপটাকে মনিটরিং এর দায়িত্ব দেওয়া আছে। তো সাধারণত টিচারদের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর থেকে মনিটরিং করা হয়, তো সেটা যৌতিক হয় না, কারণ টিচিং এর প্রবলেম, তারপরে এখানে পিডাগোজি যে বিষয়গুলো আছে সেগুলা, এই আরে খুলতে পারবো স্ট্রাকচার গুলো যদি দেখতে হয়, তো দেখার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, সেটা টিচারদের দিয়ে মনিটরিং করলে সেটা সবচেয়ে বেস্ট প্রবলেমটা তারা আইডেন্টিফাই করতে পারে। তো এখানে টিও তাদের টিচিং ব্যাকগ্রাউন্ড না, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড বা তাদের অফিসিয়াল যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এই সিস্টেমটাও কিন্তু খুব পজিটিভ না, নেগেটিভ। তো যেটা আমরা ক্লিয়ারলি কিছু জিনিস অবজার্ভ করেছি, যে অবজারভেশন, যদি কিছু উদাহরণ নিয়ে আসা যায়, যেমন আহ, বিশেষ করে প্রাইমারি এডুকেশনে উনি যারা মিউট। টিচার আছে, টিচাররা প্রথমে আগে এসএসসি পাস টিচার এখানে রিক্রুট করা হতো। তো এসএসসি পাস একজনের আসলে তার কোয়ালিটি কতটা এনশিওর করা যায়? ইভেন প্রাইমারি লেভেলে আপনি যদি ইউরোপ আমেরিকাতে দেখেন, সবচাইতে কোয়ালিফাইড যে ব্যক্তিগুলো, তারা শুনতে এই টিচিং এ আসে। তো এখানে তাদের যেমন একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা কিন্তু আমাদের এখানে এসএসসি পাস করে যেখানে রিক্রুট করাচ্ছে, এটা কিন্তু আহ, কোনো ওয়াইজ কোনো ডিসিশন না। এখানে ট্যালেন্টেড মানুষগুলো আসতে হবে, কারণ আমরা জানি চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য যারা এই বিষয়ে এক্সপার্ট বা স্পেশালিস্ট, তাদেরকে এখানে রিক্রুট করেই কিন্তু এই জিনিসটাকে প্রমোট করা যায় ইনিশিয়াল স্টেজ থেকে। তাহলে না একটা, আমি জাতির ভবিষ্যৎ গড়তে চাচ্ছি, তো জাতির ভবিষ্যৎ গড়তে গেলে তাদেরকে সেই ধরনের তাদেরকে ইনপুট দিতে হবে। তো ইনপুট এসএসসি পাস দিতে পারে না। সেখানে ইউনিভার্সিটির শুধু না, ইউনিভার্সিটিতে যারা টপ রেজাল্টধারী আছে, তাদেরকে এখানে একটা সার্টেন পিরিয়ডে রিক্রুট করতে হবে, এবং তাদের বলতে হবে টিচিং এ আসতে গেলে মাস্ট এখানে প্রাইমারি লেভেলে তাদেরকে 2 বছর বা 3 বছর তাদেরকে টিচিং এ থাকতে হবে। তাহলে কি হবে? একটা ব্রিলিয়ান্ট জাতি আমরা তৈরি করতে পারবো, ইনিশিয়াল। ঠিক একইভাবে সেকেন্ডারি লেভেলেও আমরা দেখি, এখানে যে ম্যানেজিং কমিটি আছে, সেই কমিটিগুলো সাধারণত এলাকার প্রভাবশালী হয়, তাদের প্রভাবে কিন্তু রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে। যদি এখন আমরা এনটিআরসির মাধ্যমে রিক্রুট হচ্ছে, সেটা একটা চেঞ্জ এসেছে,
কিন্তু যে সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে খুব একটা পরিবর্তন আসলে আসেনি। এটা টারশিয়ারি লেভেলে আমাদের প্রবলেম হয়েছে বর্তমানে, যেটা হলো আমাদের নেপোটিজম এবং পলিটিসাইজ। আমরা দেখি যে ইউনিভার্সিটি টিচারে আগে একটা ট্রেডিশন ছিল মাঝখানে কিছুদিন, যে সেখানে যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে টিচার হতো, কিন্তু আমরা দেখেছি গত 17 বছর বা তারও আগে থেকেই বলা যায়, সেখানে নেপোটিজম বা পলিটিসাইজের মাধ্যমে কিন্তু টিচার রিক্রুটমেন্ট হচ্ছে। তাতে কি হচ্ছে, যে ট্যালেন্টেড মানুষগুলো যখন টিচার না হতে পারতেছে, তারা ভালো ইনপুট দিতে পারতেছে না, এবং এডুকেশন সেক্টরে তখন একটা কিন্তু ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। এটা যেমন একটা ব্যাপার। সাথে সাথে আমাদের ফ্রেজাইল পলিটিক্যাল সিচুয়েশন, আমরা যেটা দেখি যে স্টুডেন্ট পলিটিক্সটা স্টুডেন্টদের নিয়ে হওয়া উচিত, কিন্তু যখন আমাদের এটা একটা লেজুর বৃত্তির রাজনীতি হয়, মানে আমাদের মেইন স্ট্রিমের পলিটিক্যাল পার্টিগুলোর একটা উইং হিসাবে যখন স্টুডেন্ট ফোরামগুলো কাজ করে, তখন কিন্তু তারা তাদের নিজের বিষয়টা দেখতে পারে না। তখন কি হয়, আসলে তখন ওই পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়নেরা কাজ করে থাকে। এতে যেমন স্টুডেন্ট তাদের যে শিক্ষার ব্যাহত হচ্ছে, সাথে সাথে পরিবেশটাও কিন্তু তারা নষ্ট করতেছে, যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে এই তো আগে দেখেছি। তো এই সিচুয়েশনগুলা আমাদের দেশে কিন্তু কন্টিনিউ, এবং আমাদের এইভাবে আমাদের যে পলিটিক্যাল পার্টির যে লিডারগুলো সিলেকশন হচ্ছে, সেটাও কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে হয় না। যার কারণে এই যে মানে সিলেকশন মডেল, এই সিলেকশন মডেলে কি হচ্ছে, যে আমাদের পলিটিক্যাল পার্টিতে যারা মোটামুটি রেশনাল, আমরা যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে কিন্তু এই সিস্টেমটা আছে, এখানে পলিটিক্যাল পার্টিতে কিন্তু পরিবারতন্ত্রের খুব একটা প্রভাব নেই। আপনি দেখেছেন যে কংগ্রেস কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে, কিন্তু বিজেপি বা এখানে কিন্তু তারা দেশপ্রেম দেখেছে, বা ইন্ডিয়ার কল্যাণে যারা কাজ করে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দিয়েছে। নরেন্দ্র মোদীকে আমি যদি বলি, হয়তো অনেকেই তা নরেন্দ্র মোদীকে সমালোচনা করেন, কিন্তু আমি আমি নরেন্দ্র মোদীর একজন ভক্ত। এই জন্য ভক্ত বলতেছি যে সে কিন্তু পুরা তার আহ, আহ, মানে 24 আওয়ার্স তার ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করে, এবং ইন্ডিয়ার কিভাবে ডেভেলপ করা যায়, ইন্ডিয়াকে কিভাবে একটা সুপার পাওয়ারে নেওয়া যায়, এই চিন্তায় কিন্তু নরেন্দ্র মোদী সবসময় ব্যস্ত। তার কিন্তু ফ্যামিলি লাইফ বলে কিছু নাই। অর্থাৎ দেশপ্রেমিকের একটা মডেল হলো নরেন্দ্র মোদী। কারণ ইন্ডিয়ায় তার মতো আসলে দ্বিতীয় লিডার আছে কিনা সন্দেহ। তো এটা ইন্ডিয়ার জন্য ভালো, কারণ তিনি ইন্ডিয়ার জন্য সবকিছু করতেছেন। ইন্ডিয়াকে ডেভেলপ করা যায়, কিভাবে সুপার পাওয়ার করা যায়, ইন্ডিয়া কিভাবে সেলফ সাফিসিয়েন্ট করা যায়, এই চিন্তা। এই ধরনের কিন্তু পলিটিক্যাল লিডার বাংলাদেশের জনগণ পায়নি। যার কারণে আমাদের শিক্ষা না, আমাদের যে পিলার গুলো আছে, শিক্ষা ছাড়া অন্য যে পিলার গুলো আছে, আপনি এগ্রিকালচার বলেন, সেই সেক্টরে এই ধরনের কিন্তু ডেভেলপমেন্ট হয় না। আপনি এগ্রিকালচার কথা বলতেছেন, আমরা জানি প্রত্যেক উপজেলাতে একজন সেই এগ্রিকালচার অফিসার আছে, কিন্তু ওই এগ্রিকালচার অফিসারকে আমার মনে হয় যে কোনো কৃষক চেনে না। অর্থাৎ কৃষকদের যে একটা ফোরাম তৈরি হয়, আমরা ফিলিপাইন্সে দেখেছি যে ফিলিপাইন্সে কৃষকদের একটা ফোরাম আছে, এবং তাদের কিছু ফিলিপিন্সের ট্যালেন্টেড কিছু এগ্রিকালচার অফিসারদেরকে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেন আপ করা হয়, এবং দেশের প্রয়োজন যেটা, সেই সেই জিনিসগুলা প্রোডাকশনে তাদেরকে এনকারেজ করা হয়। এটা কিন্তু ফিলিপিন্সে আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু কৃষকের সঙ্গে এই কৃষি অফিসারের মধ্যে একটা বিশাল একটা গ্যাপ আছে। অর্থাৎ কৃষকের মধ্যে যদি একটা কমিউনাল সিস্টেম থাকতো, আমরা দেখি যে আমাদের কৃষকদের সাধারণত একটা এলাকা থাকে, এলাকায় তো অনেকগুলো কৃষকের জমি থাকে, তো ওই জমিগুলোতে এক একজন এক এক ধরনের চাষে লিপ্ত থাকে। কিন্তু যদি এমন একটা কমিউনাল সিস্টেম থাকতো, যে একই প্রজাতির ফসল সবাই মিলে এখানে উৎপাদন করবে, এখানে গভর্নমেন্টের প্যাট্রোনাইজ থাকবে কৃষি অফিসার থেকে, সেখানে উন্নত বীজ দিবে, এবং সেখানে পেস্টিসাইডও উন্নত মানের দিবে, যাতে প্রোডাকশন বৃদ্ধি পায়, এবং পরবর্তীতে ওই প্রোডাকশনের জমি অনুপাতে তারা সেটা ভাগ করে নিবে, তাহলে কি একটা প্রোডাক্টিভ ইনক্রিজ করতো। বর্তমান সময়ে তো কৃষিতে আরো বেশি প্রবলেম হবে, কারণ আমাদের যখন এনার্জি শর্টেজ হচ্ছে, এবং আমাদের কৃষি খাতে বিশেষ করে যে পাম্প গুলো আছে, এগুলাতে যদি ব্যাহত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। অর্থাৎ আমাদের যে ফুড সাপ্লাই চেন আছে, এটাকে ইম্প্যাক্ট করবে, এবং আমাদের প্রাইস হাইক তৈরি হবে, এবং একদিকে স্কারসিটি আর একদিকে প্রাইস হাইক, টোটাল একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি হবে। এটা কিন্তু পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। তো আমাদের যেটা উচিত, আগে থেকে গভর্নমেন্টের একটা প্রিপারেশন নেওয়া উচিত। এবং আমরা দেখি কৃষি উন্নয়নে কৃষি কার্ড দিচ্ছে সরকার, এটা যেমন একটা পজিটিভ সাইড, কিন্তু আমি মনে করি কৃষকদের আগে একেবারে নিরবিচ্ছিন্ন এনার্জি সাপ্লাইয়ের একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের আছে সোলার প্যানেল। আমরা যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি গভর্নমেন্ট এখানে সোলার প্যানেলের ব্যবস্থা করে, এবং এখানে কৃষকের পাম্প যেগুলো তারা ব্যবহার করতেছে, সেগুলাতে যারা আনলিমিটেড এনার্জি সাপ্লাইটা এনশিওর করতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটা কিছুটা হলে আমরা মোটামুটি সেভ করতে পারবো। তো এই ব্যাপারে আমাদের আসলে কিছু ট্যালেন্টেড লোক দরকার, যারা এটা ভাবতে পারে, ভাবতে গভর্নমেন্টের তাদের সাপোর্ট নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, সেই ধরনের। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হয়েছে,
আমরা যাদেরকে পণ্ডিত বা মেধাবী বা প্রজ্ঞাবান ব্যক্তি মনে করতেছি বা এইভাবে যারা উঠে এসেছে, এরা সবাই নেপোটিজম বা পলিটিসাইজের মাধ্যমে উঠেছে। এবং মিডিয়ায় যারা যারা ইনভাইট করতেছে টক শোতে, তারা একই লেভেলের। এদের কিন্তু ওই কানেক্টিভিটি নেই, এরা সবাই নিজের স্বার্থের জন্য কিন্তু উম, চিন্তা করতেছে, এবং কিভাবে একটা পলিটিক্যাল পার্টির দৃষ্টি আকর্ষণ করা যায় এবং তাদের নৈকট্য লাভ করা যায়, এই চিন্তায় কিন্তু মগ্ন থাকে। আলটিমেটলি আমাদের যেটা আছে দেশপ্রেমের ঘাটতি। তা দেশপ্রেমের ঘাটতির কারণে আমাদের হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট, যেটা শুধু এগ্রিকালচার না, এগ্রিকালচার, এডুকেশন, আপনি ইন্ডাস্ট্রি, যে সেক্টরটাই দেখেন না কেন, ডেভেলপমেন্ট প্রপারলি হচ্ছে না একটাই কারণে, যে আমাদের পলিটিসাইজ এবং আমাদের ল্যাক অফ প্যাট্রিয়টিজম, এইটার কারণে কিন্তু আমরা আলটিমেটলি ডেভেলপ হতে পারতেছি না। তাই না? এটা হলো আমাদের ইন্টারনাল ইস্যু। এখানে এক্সটার্নাল আরো কিছু বিষয় আছে, যেমন এখানে আমরা ইন্ডিয়ার সাইটে, ইন্ডিয়া তো বেসিক্যালি আমাদের খুব একটা ডেভেলপমেন্ট চায় না। কারণ হচ্ছে আমরা 54 বা 55 বছরে ইন্ডিয়ার থেকে ওইভাবে সাপোর্ট কিন্তু পাইনি। এবং যদি সেই ইকুয়ালি আমরা সাপোর্ট পেতাম, তাহলে কিন্তু ইন্ডিয়াও ডেভেলপ হতো, আমরাও ডেভেলপ হতে পারতাম। ইন্ডিয়ার পলিটিক্যাল পার্টি বা তারা পলিটিক্যাল লিডার আছে, তাদের হয়তো অন্য কোনো চিন্তা থাকতে পারে, বা অন্য চিন্তা করে তারা হয়তো ওইখানে ওইভাবে সাপোর্ট দেয় না। যে চায়না তো এডুকেশনেও, চায়নাতে এখন মানে অ্যাটলিস্ট 50-এর উপরে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল র্যাঙ্ক অ্যাচিভ করে। চায়না এডুকেশনকে ফোকাস দিচ্ছে, চায়নাতে এগুলোতেও ডেভেলপ করছে। সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টই বিশেষ করে মানে তার আন্তর্জাতিক পর্যায়ে এই চায়নার সাথে কি কানেক্টিভিটি জায়গা থেকে চায়না কিভাবে এডুকেশনও ডেভেলপ করছে, এগুলোতেও চায়না যথেষ্ট ডেভেলপ করেছে। এই সাথে অপরাপার ইন্ডিয়ার থেকে যদি সাইডলাইন না পায় বা ইন্ডিয়া থেকে যদি সেই জায়গাতে সাপোর্ট না পায়, তো বিকল্প দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে চায়না সহ অপরাপর দেশের সাথে এই কৃষি, এডুকেশনে কানেক্টিভিটি জায়গায় যেতে পারে না এই জায়গা থেকে ডেভেলপ করবার জন্য? সাচি ভাই, ধন্যবাদ, আপনি ভালো পয়েন্ট নিয়ে এসেছেন। আহ, আমাদের আর সরকারগুলোকে আমি সাচি চায়না ভাই, আপনি চায়নার এডুকেশন এবং এগ্রো ডিপার্টমেন্ট দেখেন, তারা যথেষ্ট ডেভেলপ করছে দুইটা সেক্টরে। হ্যাঁ সাচি ভাই, আমি এই বিষয়টা আপনার ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের দিকে যেতে গেলে আমাদের যেটা, আমরা 71 সাল থেকে এই পর্যন্ত স্বাধীন গভর্নমেন্ট খুব কম পেয়েছি। অর্থাৎ আমাদের গভর্নমেন্টগুলো স্বাধীনভাবে কাজ করার, যেমন আমরা যদি না, 90 সালের পরে বলতে পারি, 91 টু 95 হয়তো, এই সময়টাতে কিছুটা স্বাধীন গভর্নমেন্ট ছিল। তো এর পরবর্তীতে যে গভর্নমেন্টগুলো এসেছে, খুব একটা স্বাধীনতা আমরা কিন্তু দেখিনি। অর্থাৎ স্বাধীনভাবে মত প্রকাশ করে নতুন একটা পররাষ্ট্র নীতি সাজাবে, এটা কিন্তু পারে নাই। আজকে আপনি দেখেন যে গত 17 বছরে যে উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা লেজুর বৃত্তির মাধ্যমে একটা উন্নয়ন। এবং আমি দেখেছি যে ইউনূস সরকার কিছুদিনের জন্য আমাদের, বিশেষ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য, চায়না, তুরস্ক, ইভেন পাকিস্তান থেকে কিন্তু আমাদের ফাইটার জেট কেনার জন্য কিছু কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু একটা ডেস্টিনেশনে নিয়ে আসতে পারে নাই। তো এর কারণ হলো যে হয়তো এখানে ইন্ডিয়ার একটা চাপ আছে। তো এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি চীনের সঙ্গে কম্পেয়ার করতেছেন, চীন কিন্তু 16 বছর তাদের শিক্ষাকে স্টপ করে রেখেছিল। কারণ তারা প্রথমে ডিমান্ড বেস এডুকেশনে গিয়েছিল, যে তাদের কি প্রয়োজন। কারণ দেখেছে যে আমাদের ওয়েস্টার্ন যে ক্যারিকুলাম, ওই ক্যারিকুলাম দিয়ে আসলে চীনের কোনো লাভ হবে না। চীন তাদের নিজস্ব একটা ক্যারিকুলাম ডেভেলপ করেছে, এবং টেকনোলজি বেস একটা কারিকুলাম তারা তৈরি করেছে, এবং টেকনোলজিক্যাল সাইটে তারা নিজেদেরকে ইনভেস্ট করার কারণে আজকে কিন্তু তাদেরকে ওয়ার্ল্ডের র মেটেরিয়াল সাপ্লায়ার হিসাবে বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের শিক্ষার আসলে ডিমান্ডটা কি, এইটা কিন্তু আমরা দেখেছি শত শত প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু যে ক্যারিকুলামে তাদের পড়াশোনা করানো হচ্ছে, সেটা কিন্তু আপনি দেখেছেন যে একটা বেকার তৈরির কারখানা তৈরি করা হচ্ছে। আলটিমেটলি আমাদের মার্কেটে কি ডিমান্ড আছে, এই জিনিসগুলো অ্যাসেস করা হচ্ছে না। আমাদের একটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন আছে, কিন্তু আমাদের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে। তো এগুলা কিন্তু আলটিমেটলি ক্যারিকুলাম, যে একটা নিড বেস ক্যারিকুলাম তৈরি করবে, এটা কিন্তু করতে পারে নাই। যার কারণে আমাদের আসলে মার্কেটে কি ডিমান্ড আছে, কোন স্কিলটা দরকার, বহির্বিশ্বে কি কি ধরনের ম্যান পাওয়ার তারা চাচ্ছে, এটা অ্যাসেস করে সেই অনুযায়ী যদি আমরা কারিকুলামে ইনক্লুড করতে পারতাম, সেইটা যদি আমাদের এডুকেশনে বেশি ফোকাস করা হতো। এবং আপনি যদি এডুকেশনের কথা বলেন, আপনি ইউরোপ আমেরিকাতে টু টাইপস অফ টার্সিয়ারি লেভেল এডুকেশন আছে। একটা হলো রিসার্চ বেস, একটা একাডেমিক। কিন্তু বাংলাদেশের ফুললি একাডেমিক একটা এডুকেশন সিস্টেম, এখানে কিন্তু রিসার্চটাকে মোটেই ফোকাস করা হয় না। কারণ রিসার্চের জন্য যে ফিল্ড ওয়ার্ক বা সেটার জন্য বাজেটও থাকে না, বা লামসাম যে বাজেট দেওয়া হয় সেটার ইমপ্লিমেন্টেশনও থাকে না। যার কারণে, এবং আরেকটা দিকে কোয়ালিফাইড টিচারের তো অভাবই আছে। তো আলটিমেটলি আমাদের গ্যাপ কয়েকটা জায়গায় দেখেন। প্রথমত, রিসার্চ সেক্টর আমাদের উইকনেস, আমাদের কোয়ালিফাইড টিচারের উইকনেস, আমাদের ক্যারিকুলাম বা স্কিলের উইকনেস। তো এই উইকনেসগুলো নিয়ে, এবং
আমাদের যদি কোনো গভর্নমেন্ট এসে সেই ধরনের চিন্তাও করে, কিন্তু সেখানে গভর্নমেন্টের যে সেট আপটা তৈরি হয় সেখানে তাদের সেই ধরনের ট্যালেন্টেড লোক আসে না, যার কারণে কি হচ্ছে যে আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, এই যে আমাদের এনার্জি আমরা সেভ করার চেষ্টা করতেছি, সেখানে গভর্নমেন্টের একটা পলিসি নিয়ে চিন্তা হচ্ছিল যে হয়তো আমাদের 3 দিন অনলাইন 3 দিন অফলাইন একটা সিদ্ধান্ত। কিন্তু এটা সিম্পল একটা ব্যাপার। সিম্পল ব্যাপারটা আপনি দেখেন যে আমাদের ট্যালেন্টসের ঘাটতিটা কোথায়। যে প্রাইমারি স্কুলে যদি অনলাইনে ক্লাস হয়, আমাদের প্রাইমারি কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যে প্রাইমারি স্টুডেন্টরা মোবাইল ব্যবহার করে সেখানে তারা অনলাইন ক্লাস করবে? এটা কিন্তু পুরো একটা ভেগ কনসেপ্ট। এখানে সরকার একটা ডিসিশন নিতে পারতো, সেটা হলো মর্নিং স্কুল সিস্টেম। সরকার যদি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টার জন্য স্কুল কন্টিনিউ চালাতো, তাহলে কিন্তু শিক্ষা ব্যাহত হতো না, বরঞ্চ এখানে এনার্জি সেভিংস এর একটা অপশন আসতো। সরকার কি করতে পারতো, অনলাইন ক্লাসে এখানে দিতে পারতো কলেজ ইউনিভার্সিটি লেভেলে, কারণ এই লেভেলের স্টুডেন্টরা তারা মোটামুটি ইন্টারনেট অ্যাক্সেস আছে, তারা অপারেট করতে পারে, টিচার প্লাস স্টুডেন্ট। তাহলে সেইটার ক্ষেত্রে 3 দিন কিন্তু মোটামুটি জাস্টিফাইড। কিন্তু প্রাইমারি দিয়ে যখন শুরু করছে শিক্ষামন্ত্রী, এটা আমরা নিজের অবাক হয়েছি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা নিয়ে এই থিঙ্কিংটা কেন। এটা তো বরঞ্চ কি হচ্ছে, টিচার স্টুডেন্ট একটা হ্যাজার্ডের মধ্যে পড়ে যাচ্ছে, আলটিমেটলি তাদের এনার্জি সেভিং তো হচ্ছে না, এটা একটা প্রবলেম তৈরি করতেছে। তাহলে আমাদের যারা বিশেষ করে প্ল্যানার আছে, তো তাদের প্ল্যানিংটা, তাদের ওই লেভেলের দক্ষতা কতটুকু, এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠতেছে। তো আমরা দেখেছি যে মাঝখানে পত্রিকাতে আমাদের কিছু সচিব থাইল্যান্ডে যাচ্ছে ইংরেজি শিখতে। তো এটা আসলে হাস্যকর বিষয় বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের কি আসলে আমরা ইচ্ছে করে অথর্ব হয়ে থেকে যাচ্ছি, না অন্য কারো প্রেসক্রিপশনে চলার কারণে অথর্ব হচ্ছে? এটা নিয়ে আসলে চিন্তা আমরা, আহ, যারা বিশেষ করে একটু চিন্তা করি দেশের উন্নয়ন নিয়ে বা দেশ নিয়ে, তাদের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি করতেছে। তো আলটিমেটলি আপনার মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা সরকারকে যে জিনিসটা বোঝাতে চাই, সরকার পরামর্শ নিক সেই সব ব্যক্তিদের যাদের দেশপ্রেম আছে, যারা দেশ নিয়ে চিন্তা করে সরকারকে সঠিক উপদেশ দিতে পারে। এবং সরকারের লক্ষ্যই যদি হয় দেশের উন্নয়ন, তাহলে দেশের উন্নয়নের সঙ্গে রিলেটেড যারা তাদেরকে, কিন্তু যদি যারা ব্যক্তি উন্নয়নে পছন্দ করে সেই লোকগুলোকে যদি সরকারের পাশে বসানো হয়, তাহলে তাদের দেশের কোনো উন্নতি হবে না। দেশের উন্নতি করতে গেলে সরকারকে খুঁজে বের করতে হবে সেই ব্যক্তিদেরকে যারা সরকারকে সাপোর্ট দিবে, এবং সাপোর্ট দিয়ে দেশের উন্নয়ন হবে, সাথে সাথে ওই পলিটিক্যাল পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি করে তারা যেন বারবার ক্ষমতা আসতে পারে, সেই সাইডটাকে সরকারকে মনোনিবেশ করতে হবে। এবং সেই ধরনের মানুষকে সরকারের পাশে নিয়ে তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে, তাহলে দেশে এগিয়ে যাবে, জনগণের উন্নতি হবে, সাথে সাথে সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এটাই আসলে আমাদের বক্তব্য। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সেই জি জন্য সরকারকে পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ অধ্যক্ষ নাজির রহমান স্যার। বাস্তবসম্মত বাস্তব নিয়ে যুগোপযোগী আমরাও সরকারকে গণতন্ত্রের সেই স্পেসে তিনি থাকুন, পাশাপাশি আপনার আলোচনার ভেতর দিয়ে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে দেশের সামষ্টিক জনগণের উন্নয়ন, সেই উন্নয়নের প্রতিফলন ঘটে। এখানে ব্যক্তি বিশেষের উন্নয়ন নয়, ব্যক্তি বা দল বিশেষের আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কৃষি নির্ভর বাংলাদেশ এখনো 80%-র উপরে মানুষ কৃষির সাথে সংশ্লিষ্ট, এবং জাতি মেরুদণ্ড যথাযথ জায়গায় যেন থাকে, এবং যুগোপযোগী বাস্তবসম্মত শিক্ষার দিকে সরকার যায়। 54 পরে এখনো কাঙ্ক্ষিত নীতি আমরা বাংলাদেশের জনগণ পায় নাই, এবং এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলে গণতান্ত্রিক সরকার নীতি গ্রহণ করেন বাস্তবসম্মত, যাতে আন্তর্জাতিক বিশ্বে লড়াইয়ে নিজেকে এগিয়ে নিতে পারে। এই এই মেসেজ দিয়ে আবারও আমাদের 24 ডিসেম্বর আবার আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম আহ, এখানে শেষ করছি। আপনারা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস। ধন্যবাদ শশী ভাই আপনাকেও আহ, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। এবং আহ, এখানে আমরা সবাই মোটামুটি যারা মতামত দিয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। সাথে আমাদের দেখা হবে দর্শক আয়োজনে ভিন্ন কোনো নিয়ে। এই দেশ আমার আপনার সকলের, আমরা যে যেখানে আছি নাগরিক দায়িত্ববোধ পালন করবো এই প্রত্যাশায় আগামীতে ভিন্ন কোনো আয়োজনে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা।